আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজে। ভূমিধস জয়ে 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। জনতার রায়ে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। ভোটের মাধ্যমে আগামী 5 বছরের জন্য জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, সরকার গঠন করা এখন সময়ের ব্যাপার মাত্র। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। কেন্দ্রের ফলাফল জনাব গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ। বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন নিশ্চিত হওয়ায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে 297 আসনের মধ্যে 213টিতে বিএনপি জোট, 76টিতে জামায়াত জোট ও স্বতন্ত্র সহ অন্যান্য প্রার্থীরা 8টি আসনে জয়লাভ করেছেন। আমরা 297টা কেন্দ্রের বেসরকারি ফল আপনাদেরকে জানিয়েছি। এই নির্বাচনের মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন তারেক রহমান। নির্বাচনের দেয়াল ভেঙে দেশে ফিরেই জয় করলেন মানুষের মন। মায়ের দেখানো পথে প্রথমবারের মতো 2 আসনে নির্বাচন করে পেলেন জয়। মা সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপসীন নেত্রী। আর বাবা ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিতর্কের ঊর্ধ্বে থেকে রাষ্ট্র পরিচালনা করে কুড়িয়েছেন মানুষের ভালোবাসা। ফলাফল প্রকাশের পর অপেক্ষা এখন সরকারি গেজেট প্রকাশের। 15 কিংবা 16 ফেব্রুয়ারি হতে পারে নতুন সরকারের শপথ। সরকার গঠন হলে রমজানের শুরুতেই মন্ত্রিপরিষদ গঠন করবে বিএনপি। নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, 2/3 বেশি আসনে মানুষের রায় পেয়েছে বিএনপি। সরকার গঠনের অপেক্ষায় এখন তারা। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। আর ঠাকুরগাঁয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিজয় দেশের মানুষের। উগ্রতার জন্য ইতিমধ্যে জনগণ জামায়াতকে পরিহার করেছে। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে, জনগণের রাজনীতি করেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে বিএনপি সব অপপ্রবণতাগুলো রুখে দিতে সক্ষম হবে বলেও মনে করেন বিএনপির এই মহাসচিব। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জোট শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি। জনগণ বিএনপি ও তারেক রহমানের উপর আস্থা রেখেছে। বিরোধী দলকে শিষ্টাচার মেনে রাজনৈতিক কর্মকাণ্ড করার আহ্বান জানান আমির খসরু। আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে সাথে রেখে আমাদের 31 দফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার গঠন করা বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ করাই হবে আগামী দিনে বিএনপির বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার গঠনের ক্ষেত্রে কারো সঙ্গে জোট করার প্রশ্নই আসে না। বিএনপি মন্ত্রী পরিষদের কারা থাকছেন তাও জানা যাবে শিগগিরই। মাইদুর রহমান রুবেলের আরও একটি রিপোর্ট। বিজয় নিয়ে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব। নতুন সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, আইন শৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং
দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা, দিস আর দ্য চ্যালেঞ্জেস মেইন। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি। কমিশন তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের কার্যকলাপে, পরবর্তীকালে এরা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত। বিমানবন্দর থেকে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান মির্জা ফখরুল। আর গুলশানে দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করেছে বিএনপি। সরকার গঠনের ক্ষেত্রে কোনো দলের সাথে জোট করার প্রশ্নে ওঠে না। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে বিএনপি সরকার কাজ করবে বলেও জানান তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এ সময় বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে সকাল থেকে বিভিন্ন মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনা দূতাবাস সহ ভারত ও পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল থেকে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে মার্কিন দূতাবাস। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করা এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার অধীর আগ্রহ প্রকাশ করেছে ঢাকা নিযুক্ত চীনা দূতাবাস। সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া শুভেচ্ছা বার্তায় এ আশা ব্যক্ত করে ঢাকার চীনা দূতাবাস। এদিকে সকালে এক টুইট বার্তায় বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তীমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন মোদী। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন লক্ষ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দূতাবাস সহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানগণ। তারা আশা প্রকাশ করছেন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। শুক্রবার 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের মহাসচিব শফিকুর রহমান। রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী কর্মকাণ্ড করা হলে রাজপথে নামতে বাধ্য হবেন। একই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 10% ভোট কারচুপি হয়েছে। যারা নির্বাচনে কারচুপি করেছে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এমন প্রশ্ন রাখেন তিনি। জোট নেতা মামুনুল হক জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনা শুরু হওয়ার পর কারচুপি হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দেশের মানুষকে যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে। দীর্ঘ 1.5 যুগ পর নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে ছিল ভিন্ন আবহ। ভোটের মাঠের প্রতিপক্ষ দলগুলোর গণতান্ত্রিক লড়াইয়ে উৎসবের আমেজই বলে দেয় ভোটাধিকার প্রয়োগে আকুতি ছিল কতদিনের।
তাই 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে সবার আগ্রহে যোগ হয় ভিন্ন মাত্রা। সব ফ্যাসিবাদের কবর রচনা করে তুমুল ভোটে বিজয়ী হলো হ্যাঁ ভোট। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশব্যাপী 299 আসনে 50টি দল থেকে 2/3 আসন পেয়ে 213টি আসন নিয়ে জয়ের মালা বিএনপির ঘরে। অন্যদিকে জামায়াতকে 77 আসনে সন্তুষ্ট হতে হচ্ছে। এর মধ্যে এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিসের 2 সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি ও গণ অধিকার 1টি করে আসন পেয়েছে। এই তালিকায় স্বতন্ত্র প্রার্থী 7 জন। 5.94% ভোট পড়েছে। যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলে নাই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। অন্যদিকে গণভোটে কাস্টিং 60.26%, যেখানে হ্যাঁ পক্ষে 4,80,00,000-এর বেশি সহ না এর পক্ষে অবস্থান 2,25,00,000 ভোটারের। পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন 4,80,74,429 জন, না 2,65,65,627। শুক্রবার সকালে গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল পরিবেশন কেন্দ্রে যোগ দিয়ে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করেন ইসি সানাউল্লাহ। বলেন, উৎসবমুখর এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের উৎসাহ যোগাবে। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি বিশ্ববাজারে, আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, কেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। এর আগে ইসি নিরপেক্ষ ভূমিকার ফলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে স্পষ্টভাবে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শাকিলা করিম, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেখা গেছে সম্প্রীতি ও আনন্দের এক অন্যরকম চিত্র। কোনো রকম বিজয় মিছিলে না গিয়ে অন্য দলের প্রার্থীর সাথে সাক্ষাতে ব্যস্ত ছিলেন জয়ী প্রার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা 2 আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। খেলাধুলায় জয় হয়, নির্বাচনেও হয়, তো আমরা তো এবার নিজেরা ভোটারদের ধন্যবাদ জানান খুলনা 3 আসনের বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করার জন্য বলবো, কোনো ধরনের হঠকারী, কোনো ধরনের প্রতিহিংসা রাজনীতি আমরা করব না। বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনো ভুল করে না বলে মন্তব্য করেছেন নরসিংদী 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। মানুষ ব্যালটের মাধ্যমে সব অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি যদি কাজ না করি এটা তো আমার নিজের জন্য ক্ষতিকর, সো আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে, এর বাইরে আমার কোনো অপশন নেই। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পটুয়াখালী 3 আসনে নির্বাচিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। নির্বাচন পরবর্তী যে ধরনের সহিংসতা বা মারামারি হানাহানির ঘটনা থাকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই গলাচিপা 10 মিনিট কোনো একটি ঘটনা ঘটে নাই। আশা করি একটি ঘটনা ঘটবেও না, কারণ আমি পরিষ্কারভাবে বলেছি এখানে যারাই নির্বাচন করেছে তারা সকলে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন। চট্টগ্রাম 4 আসনে জামায়াত ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী। পাবনা 4 আসনে বিজয়ী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তালেব মণ্ডলের বাড়িসহ আশপাশের এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, মানুষকে যেন উপকার করতে পারি। ঝালকাঠি 2 আসনে নির্বাচিত ইসরাত সুলতানা ইরান ভুট্টোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। আমার প্রথমেই কাজ হবে উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা বন্ধ। জনগণের সেবক হয়ে সাতক্ষীরার উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামাত ইসলামী 4 বিজয়ী সংসদ সদস্য। তাদেরকে নির্বাচিত করেছেন, এজন্য রব্বুল আলামিনের কাছে সিজদা জানাই, হামদ জানাই। রাজশাহী 3 আসনে মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন ধানের শীষে নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলন। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ যেমন আমাদের নেতা তারেক রহমান করতে চান,
আমরাও ঠিক কাজ করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নেত্রকোনা 1 আসনে বিজয়ী ব্যারিস্টার কায়সার কামাল। সে সময় উপস্থিত ছিলেন জেলার আরও 3 এমপি, বিএনপির আনোয়ারুল হক, রফিকুল ইসলাম হিলালি এবং জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা। একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ, যেখানে পাহাড়, সমতল, গারো, হাজং, চাকমা, হিন্দু, মুসলমান সকলে মিলে আমরা দেশ গড়ার কাজে আমরা। মানিকগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের বিজয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিজয়ের ঘোষণায় মুন্সিগঞ্জ 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহর বাসভবন পরিণত হয় নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলায়। লামিয়া তানজিন মাহমুদ, RTV। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের হাসি হেসেছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। সংসদীয় গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় তাদের কাছ থেকে নতুন কিছুর প্রত্যাশা দেশের মানুষের। সংসদকে প্রাণবন্ত ও কর্মচঞ্চল করতে এই প্রার্থীরা রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নির্বাচনে বিজয়ী উল্লেখযোগ্য কয়েকজন হেভিওয়েট প্রার্থীর বিষয়ে মাহফুজুল ইসলামের সহযোগিতায় জানাচ্ছেন শাকিলা করিম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রামে ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ভূমিকায় বর্তমান সময়ে প্রথম সারির রাজনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে তার সুনাম সর্বমহলে। এবারের নির্বাচনে হেভিওয়েট এই প্রার্থী ধানের শীষ প্রতীকে প্রতিপক্ষ জামায়াতের দেলোয়ার হোসেনকে হারিয়েছে 96,863 ভোটের ব্যবধানে। ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে 5,000-এর বেশি ভোটে হারিয়েছেন মির্জা আব্বাস। দুই প্রার্থীর পাল্টাপাল্টি প্রচারণার কারণে সারা দেশের মধ্যে এই আসনটি ছিল আগ্রহের কেন্দ্রে। ঢাকা 15 আসনে বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টনকে হারিয়েছে হেভিওয়েট প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 21,000-এর বেশি ভোটে বিএনপির এই প্রার্থীকে হারান তিনি। ভোলা 1 আসনে বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থ হারিয়েছেন জামায়াত প্রার্থী নজরুল ইসলামকে। ভোলা 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইমের চেয়ে 55,660 ভোট বেশি পেয়ে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর হাফিজ বীর বিক্রম। খেলাফত মজলিস প্রার্থী মামুনুল হককে হারিয়ে ঢাকা 13 থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যবধান 2,300 ভোটের। ঢাকা 11 আসন থেকে জয় নিয়ে ফিরেছেন ছাত্রনেতা এনসিপির হেভিওয়েট প্রার্থী নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হেভিওয়েট নেতা রুমিন ফারহানা। এছাড়া কিশোরগঞ্জ 4 আসন থেকে জয় পেয়েছেন আরেক আলোচিত হেভিওয়েট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এদিকে 17 বছর কারাবন্দী থাকার পরও টাঙ্গাইল 2 আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাজিমাত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। দেশের সব আসনে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জিতেছেন তিনি। 138টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেন্দ্রেও দ্বিগুণ ভোট পেয়েছেন আব্দুস সালাম পিন্টু। শাকিলা করিম, RTV, ঢাকা। এদিকে আলোচনায় থেকেও হেরেছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অনেক হেভিওয়েট প্রার্থীরা। যেসব আসনে সমীকরণ মেলানো ছিল কঠিন, সেখানে কম ব্যবধানে হেরে যাওয়া এখন আলোচনার কেন্দ্রে। আলোচিত এমন কয়েকজন প্রার্থীর কথা জানাচ্ছেন বিলাল হোসেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে কথার ফুল ঝুড়িতে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টার কারণে আলোচনায় ছিলেন ঢাকা 8 আসনের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। 5,000 ভোটের ব্যবধানে হেরেছেন এনসিপির এই নেতা। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে গড়ে ওঠা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও ছিলেন আলোচনায়। পঞ্চগড় 1 থেকে 8,000 ভোটে পরাজিত হয়েছেন সার্জিস। খুলনা 5 আসনে 2,702 ভোটে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সুনামগঞ্জ 2 আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির হেরেছেন 40,000 ভোটে। কক্সবাজার 2 আসনে বড় ব্যবধানে হেরেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। ঢাকা 16 আসনে 2,500 ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা 12 আসনে 22,810 ভোটে পরাজিত হয়েছেন বিএনপির জোট সমর্থিত বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ঢাকা 13 আসনে 3,712 ভোটে হেরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 38,000 ভোটে হেরেছেন জমিয়তে উলামায়ের মাওলানা জুনাইদ আল হাবিব। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। মুন্সিগঞ্জ 3 আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় মোহাম্মদ জসিম নায়েব নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থক ছিলেন। দুপুরে উপজেলার চর আবদুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালমন্দ করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘূর্ণিঝড় গেজানির আঘাতে লন্ডভন্ড মাদাগাস্কারের দ্বিতীয় বৃহত্তম শহর তোয়ামাসিনা। 250 কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড়ে অন্তত 38 জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এই দুর্যোগে এখন পর্যন্ত 38 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া 6 জন নিখোঁজ রয়েছেন এবং অন্তত 374 জন আহত হয়েছেন। ধ্বংস হয়েছে প্রায় 18,000 ঘরবাড়ি, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 12,000 বাসিন্দা। দেশটির নতুন নেতা কর্নেল মাইকেল রান্দ্রিয়ারিনা আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বর্তমানে ঝড়টি মোজাম্বিকের দিকে অগ্রসর হওয়ায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।